পৃথিবীতে তো মানে লক্ষ কোটি রকমের জীব, ছোট পোকা থেকে শুরু করে গাছপালা, আবার ধরুন বিশাল তিমি, অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া। একবার ভাবুন তো, বিজ্ঞানীরা এই বিশাল বৈচিত্র্যকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনেন। এটা তো সাংঘাতিক একটা চ্যালেঞ্জ। ঠিক তাই। আর এখানে শ্রেণীবিন্যাসের গুরুত্বটা চলে আসে। আজকের আলোচনাটা আসলে একটা জীববিদ্যা টেক্সট বুকের একটা অংশের উপর ভিত্তি করে। ও আচ্ছা। হ্যাঁ, যেখানে জীবদের কিভাবে দলবদ্ধ করা হয়, এই ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমাদের লক্ষ্য হলো পদ্ধতিটা বোঝা, কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে একদম ওপর থেকে শুরু করি। সবচেয়ে বড় যে ভাগটা, সেটা হলো রাজ্য বা কিংডম, তাই তো? টেক্সটবুক বলছে মূলত দুটো, প্রাণী রাজ্য আর উদ্ভিদ রাজ্য। মানে জীবজগৎকে এই দুটো বড় ভাগে ভাগ করা হয়েছে প্রথমে। হ্যাঁ, এই দুটো প্রধান রাজ্য দিয়েই শুরু। কিন্তু এটা তো সবে শুরু। একটা নির্দিষ্ট জীবকে ঠিকঠাক চিনতে হলে আমাদের আরও বেশ কিছুটা ধাপ নিচে নামতে হয়। একটা স্তরক্রম আছে, যাকে বলে হায়ারার্কি। হায়ারার্কি, স্তরক্রম। হ্যাঁ, বইয়ের ওই ছবিটা মনে হলুন, চিত্র ১.১, অনেকটা ঠিকানার মতো, বুঝলেন? দেশ, তারপর রাজ্য, জেলা, এভাবে বাড়ির নম্বর পর্যন্ত। এখানে সর্বনিম্ন স্তরটা হলো প্রজাতি বা স্পিসিস। হ্যাঁ, প্রজাতি। তারপর ধাপে ধাপে ওপরে, ধরুন গণ, জিনাস, তারপর গোত্র, ফ্যামিলি, তারপর বর্গ, অর্ডার, শ্রেণী, ক্লাস, পর্ব, ফাইলাম, অথবা উদ্ভিদের ক্ষেত্রে বিভাগ। আর একদম উপরে হলো রাজ্য, কিংডম। তার মানে প্রত্যেকটা জীব এই স্তরগুলোর কোনো না কোনোটাতে পড়ছে। আর এর পেছনের মূল ভাবনাটা কি? বইতে একটা জরুরি কথা বলা আছে না, যে যত আমরা প্রজাতি থেকে রাজ্যের দিকে যাব, সদস্যদের মধ্যে মিল বা কমন বৈশিষ্ট্য নাকি কমতে থাকে। এটা একটু বুঝিয়ে বলবেন। ঠিক ধরেছেন। এটাই হলো একদম গোড়ার কথা। ভাবুন, একটা প্রজাতির সদস্যদের মধ্যে অনেক মিল থাকে। যেমন দুটো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ধরুন। অনেক মিল। হ্যাঁ, কিন্তু যদি আমরা ওপরের ধাপে যাই, যেমন শ্রেণী বা ক্লাস ধরুন, ম্যামেলিয়া বা স্তন্যপায়ী, সেখানে বাঘও আছে, আবার আমরা মানুষও আছি, তিমিও আছে, বাদুড়ও আছে। ও হ্যাঁ। এদের সবার কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন স্তন্যগ্রন্থি বা শরীরের লোম, কিন্তু নিজেদের মধ্যে অমিলও তো অনেক বেড়ে গেল, তাই না? তো উপরের স্তরে মিল কম, যত নিচে নামবেন মিল তত বেশি। বুঝেছি। তার মানে ওপরের দিকে গেলেই বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক বোঝাটা একটু কঠিন হয়ে পড়ে। বইতে তো লিখেছেও যে এই কারণে শ্রেণীবিন্যাস বেশ জটিল হতে পারে। এই জটিলতা কমাতেই কি বিজ্ঞানীরা মাঝে মাঝে আরও কিছু ধাপ, মানে উপক্যাটাগরি ব্যবহার করেন? একদম ঠিক তাই। শ্রেণীবিন্যাসকে আরও নিখুঁত করার জন্য অনেক সময় প্রধান ধাপগুলোর মাঝখানে কিছু উপধাপ বা সাব ক্যাটেগরিজ যোগ করা হয়। ধরুন উপগোত্র, সাবফ্যামিলি, বা উপশ্রেণী, সাবক্লাস। এতে সম্পর্কগুলো আরও পরিষ্কার বোঝা যায়। দারুণ। এবার তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। ওই যে সারণী 1.1 থেকে, যেমন আমরা মানুষ, হোমোস্যাপিয়েন্স, তাহলে আমাদের ঠিকানাটা কি তাহলে এই সিস্টেমে? আচ্ছা, মানুষের ক্ষেত্রে যদি দেখি, আমরা হলাম হোমো গণের সদস্য। এই গণ আবার হোমিনিডি গোত্রের মধ্যে পড়ে। হোমিনিডি গোত্র। হ্যাঁ, এই গোত্রটা আবার প্রাইম্যাটা বর্গের অংশ। প্রাইম্যাটা বর্গ রয়েছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর ভেতরে, আর এই শ্রেণীটা কর্ডাটা পর্বের অন্তর্গত। দেখুন, প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের কিছু না কিছু তথ্য দিচ্ছে। হ্যাঁ ঠিক। যেমন ম্যামেলিয়া মানেই আমরা স্তন্যপান করাই বা শরীরে লোম আছে। ঠিক, এগুলো ওই শ্রেণীর কমন বৈশিষ্ট্য। আর যদি একটা গাছের উদাহরণ দেখি, যেমন আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বইয়ের সারণীতে সেটারও তো আছে। হ্যাঁ, আমের ক্ষেত্রে দেখুন, গণ হল ম্যাঙ্গিফেরা। এটা অ্যানাকার্ডিয়েসি গোত্রের মধ্যে। অ্যানাকার্ডিয়েসি, আচ্ছা। সেই গোত্রটা আবার স্যাপিনডেলিস বর্গের অংশ। বর্গটা রয়েছে ডাইকটিলেডোনি বা দ্বিবীজপত্রী শ্রেণীর মধ্যে। আর শ্রেণীটা হল অ্যাঞ্জিওস্পার্মে বা গুপ্তবীজী উদ্ভিদের বিভাগের অন্তর্গত। ও, এখানে বিভাগ ব্যবহার করা হচ্ছে, প্রাণীদের মতো পর্ব নয়। হ্যাঁ, এটা মূলত একটা কনভেনশন। উদ্ভিদের ক্ষেত্রে বিজ্ঞানীরা ডিভিশন শব্দটা ব্যবহার করেন, প্রাণীদের ক্ষেত্রে ফাইলাম, কিন্তু স্তরটা একই লেভেলের। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, তা হলো এই শ্রেণীবিন্যাসের একটা নির্দিষ্ট স্তর আছে, প্রজাতি থেকে রাজ্য পর্যন্ত। আর মূল ব্যাপারটা হলো, যত ওপরে যাব, কমন বৈশিষ্ট্য তত কমবে।
সত্যি দারুণ একটা সিস্টেম এত বৈচিত্র্যকে গোছানোর জন্য। নিঃসন্দেহে। আর এই পদ্ধতিটা বিজ্ঞানীদের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। মানে পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিজ্ঞানীরা যখন কোনো জীব নিয়ে কথা বলেন, এই ক্লাসিফিকেশনটা নিশ্চিত করে যে তারা একই জিনিস নিয়ে কথা বলছেন। হ্যাঁ, গবেষণার জন্য বা জ্ঞান আদান প্রদানের জন্য এটা তো অপরিহার্য। অবশ্যই। তবে এটাও মনে রাখতে হবে, বিজ্ঞান তো স্থির নয়, শ্রেণীবিন্যাসও কিন্তু বদলায়। ঠিক সেটাই ভাবছিলাম, কারণ প্রতিনিয়ত তো নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে। আবার ধরুন জেনেটিক্সের মতো প্রযুক্তি আসছে, ডিএনএ বিশ্লেষণ করে তো এখন অনেক সম্পর্ক বের করা যায়, যা আগে শুধু বাইরে থেকে দেখে বোঝা যেত না। তো তাতে কি এই যে স্তরক্রম বা হায়ারার্কি আমরা শিখলাম, এটার ভবিষ্যতে অনেকটা বদলে যেতে পারে? এটা খুব ভালো প্রশ্ন। আর সত্যি বলতে কি, শ্রেণীবিন্যাস একটা ডাইনামিক ফিল্ড, মানে এটা বদলাচ্ছে। ডিএনএ ডেটা আসার পর অনেক জীবের পজিশন কিন্তু বদলেছে। হয়তো আগে যাদের এক গোত্রে রাখা হয়েছিল, এখন দেখা যাচ্ছে তারা আসলে অন্য গোত্রের বেশি কাছের। ও আচ্ছা। হ্যাঁ, এমনটা হয়েছে, আর ভবিষ্যতেও হবে। হয়তো নতুন পর্ব বা রাজ্যও প্রস্তাবিত হতে পারে, কিন্তু মূল যে কাঠামোটা, মানে এই স্তরগুলোর ধারণা, সেটা এখনো খুবই কাজের। আর শেষে একটা কথা মনে হচ্ছে, নিজেদের এই শ্রেণীবিন্যাসটা জানা, যেমন আমরা হোমিনিডি গোত্র বা প্রাইমাটা বর্গের অংশ, এটা কি শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য, নাকি জীবজগতের বিশাল প্রেক্ষাপটে আমাদের নিজেদের জায়গাটা বুঝতেও সাহায্য করে? মানে আমরাও যে এই বিরাট বৈচিত্র্যের একটা অংশ, এই বোধটা কি আসে? চমৎকার বলেছেন। নিজের ক্লাসিফিকেশন জানাটা কিন্তু শুধু তথ্য জানা নয়, এটা আমাদের কোথায় অবস্থান, মানে বৃহত্তর যে জীবনের জাল, তাতে আমরা কোথায় আছি সেটা বুঝতে সাহায্য করে। এটা এক ধরনের মানে আত্মসচেতনতাও তৈরি করে, যে আমরা একা নই, অন্য সব জীবের সাথে আমরাও সম্পর্কিত। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।